ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। নমস্কার, আমি দারোগা সমরেশ রায়। আপনাদের সকলকে দারোগার ডায়েরিতে স্বাগত। এখানে আমি আপনাদের সঙ্গে নিজের সার্ভিস জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। আজকের গল্পে বেশ কিছু মনস্তত্ত্বের কুটকেচালি লুকিয়ে আছে। এই অদ্ভুত কেস স্টাডিতে আমি খানিকটা প্রত্যক্ষ এবং বেশ খানিকটা পরোক্ষ দুইভাবেই যুক্ত হয়ে পড়েছিলাম। যদিও সত্য খোঁজার চেষ্টায় কিছু ঘটনা আমার হাতে আসে, সেই ঘটনাগুলোকেই এক এক করে পেশ করার চেষ্টা করছি। যোগ বিয়োগ গুণভাগ করার দায়িত্ব মহামান্য আদালতের, সরি, শ্রোতা বন্ধুদের। প্রথমেই জানিয়ে রাখি, আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, আলোর সন্ধানে। ঘটনা 1। 2020 সালের 12ই ডিসেম্বর। সময়টা রাত 1:25। স্থান কলকাতার শোভাবাজার এলাকার এক অখ্যাত পল্লী। ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডার কবল থেকে বাঁচতে সারা শহর যখন নিদ্রামগ্ন, তখন আলুথালু কোট প্যান্ট পরিহিত বয়স 50-এর লোকটি টলমল পায়ে তার গাড়ির দিকে এগিয়ে আসছে। যাব বলে তো আসিনি আজকে, আজ হবে সর্বনাশ। স্বর্গ যদি না হয় সত্যি, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই, বুঝলে, স্ক্যান্ডেল। গত পরশুদিনই একটা উটকো ঝামেলার হাত থেকে তিনি রেহাই পেয়েছেন। তার মতো এত বড় মাপের মানুষের পক্ষে কোর্টরুমের সস্তা কাঠের বেঞ্চিতে বসে থাকা, সেটা কি আদৌ শোভা পায়? যাক, ভালোই হয়েছে। ঝামেলাটা শেষ হতে না হতেই একটা নতুন কাজও হাতে এসেছে। ভাগ্যদেবতা নেহাত তার প্রতি কম করুণা বর্ষণ করেননি। এই তো জীবন। হাতের অর্ধেক খালি বিদেশি মদের বোতলটা গোল্ড প্লেটেড রিস্ট ওয়াচের সঙ্গে ঠোকাঠুকি লেগে মাঝে মাঝেই ঝংকার তুলছে। তার সঙ্গে তাল মিলিয়ে মুখে ফুটে উঠেছে অসঙ্গত কিছু গানের বুলি। তিনি একাই এসেছিলেন। রাতের বেলায় তিনি এদিকে একাই আসেন। বলাইকে সঙ্গে আনেন না। বলাইটা বড্ড হ্যাংলামো করে। ওকে এই সময়টুকু একা ছেড়ে দেন। রাতের নিস্তব্ধতাকে ছিন্ন করে একটি কুকুর ডেকে উঠল। লোকটি কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করল না। তার নজর সোজা গাড়ির দিকে আবদ্ধ। রিমোটের চাপে গাড়ির দরজা আনলক করতে গিয়ে সে খেয়ালও করল না একটি ছায়ামূর্তি কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। লোকটি গাড়ির ফ্রন্ট সিটে বসে এক চুমুকে গোগ্রাসে বাকি মতটুকু শেষ করেই রক্তিম চোখে সামনের দিকে তাকালো। ঝাপসা চোখের দৃষ্টিটা আরেকটু ঝাপসা হয়ে উঠল। কবজিতে আবদ্ধ ঘড়িতে একবার চোখ রাখল। রাত 1:30। একটা বাঁকা হাসি তার বিহবল ভরা মুখের অনেকটা জুড়ে বিরাজ করছে। রাতের বেলায় চামেলির ছোঁয়া না পেলে মনটা কেমন আনচান করে। অবিচ্ছিন্ন দাঁতের শাড়িতে একটা দাঁত সোনার। ল্যাম্পপোস্টের হালকা আলোতেও সেটা ঝলকে উঠল।
ঠিক সেই মুহূর্তে গাড়ির জানলার কাঁচে টোকা পড়ল। গাড়ির কাঁচটা নামানোর সঙ্গে সঙ্গে সাইলেন্সার লাগানো একটা ঠান্ডা নল লোকটার বুক লক্ষ্য করে এগিয়ে আসলো, আর সাথে সাথেই একবার গুলিও চলল। লোকটা মুখ খোলার সঙ্গে সঙ্গে আকাশ বিদীর্ণ করে মেঘের গর্জন। তার কাতর চিৎকারটিকে যেন স্বয়ং ইন্দ্রদেব তার নিচের বজ্রের আওয়াজে ধামাচাপা দিয়ে দিলেন। প্রবল ধারায় বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে সেই নাটকীয় হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটল। ঘটনা 2। এক শনিবারের রাত শহরের একটি নামকরা হোটেলে ধনবান ব্যক্তিদের জমায়েত হয়েছে। সোজা কথায় যাকে বলে লেট নাইট পার্টি। দামি মাদকের সুবাস আর দেশি বিদেশি নানা রকম খাবারের সুগন্ধে জায়গাটা ম করছে। তার মধ্যে চলেছে চেনা অচেনা মানুষদের আলাপচারিতা। এই পার্টির মধ্যমণি অর্থাৎ যিনি পার্টিটা থ্রো করেছেন তিনি হলেন নামকরা ফিল্ম প্রডিউসার শ্যামাপ্রসাদ ভাদুরী। বাট ইন্ডাস্ট্রিতে সবাই ওনাকে শ্যামাদা নামেই চেনেন। উনি যে ছবিতে হাত দেন তার সাকসেস অনস্বীকার্য। উনি বিশেষ করে নিউ কামার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ফিল্মে লঞ্চের বিষয়ে বেশি প্রসিদ্ধ। কত যে নতুন আনকরা অভিনেতা অভিনেত্রীদের উনি জীবন গড়ে দিয়েছেন তার ইয়ত্তা নেই। একসময় ইন্ডাস্ট্রি কাঁপানো সিনিয়র অভিনেত্রী অঞ্জনা মৈত্র, উনিও তো শ্যামাদার হাত ধরেই এত জনপ্রিয় হয়েছিলেন। শ্যামাদার প্রোডাকশনে সবকটা কমার্শিয়াল হিট সিনেমায় হিরোইন হিসাবে অঞ্জনা মৈত্রকেই দেখা গিয়েছিল। উনিও আজকের পার্টিতে উপস্থিত। বয়সটা 40 পার করলেও চেহারাটা এখনো ধরে রেখেছেন। মাঝে মধ্যে কিছু মিডিয়ার নিউজে তাদের দুজনের সম্পর্ক নিয়ে লেখালেখিও হয়ে থাকে। সেই যাই হোক, শ্যামাদার বয়স 50-এর কাছাকাছি। শরীর মেদবহুল, ভারী, গায়ের রঙও চাপা, কিন্তু মুখটা সদা হাস্যময়। তার হাসি মুখটা বেশ জনপ্রিয়, বিশেষ করে যখন তার সোনার দাঁতখানি চমকে ওঠে, সকলের নজর কেড়ে নেয়। পার্টিটা তিনি দিয়েছেন তার নতুন ছবির দেশব্যাপী সাকসেসের উপলক্ষে। 3-4 জন নিউ কামার অভিনেত্রীদের একটা দল তাদের সবার প্রিয় শ্যামাদাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। প্রত্যেকেরই হাঁটুর উপর অব্দি গুটিয়ে আসা ঝকমকে ড্রেসের বাহার, উগ্র মেকআপের ঝলকানি, মনে মাদকতা জাগানো পারফিউমের গন্ধ এবং তাদের আঁটোসাঁটো শরীরের লাস্যময় হাতছানি। কোনো কিছুই শ্যামাদার নজর এড়ায়নি। সবারই একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে শ্যামাদার প্রোডাকশন হাউসের আপকামিং ব্লকবাস্টারের হিরোইন হওয়া। পারতপক্ষে একটা সাইড রোল পেলে তাও সই। তার জন্য তারা যা ইচ্ছে করতে পারে। শ্যামাদাকে খুশি করার জন্য যত দূর যেতে হয় তারা তত দূর যেতেই রাজি। শ্যামাদা, তোমার এই চির যৌবনের সিক্রেটটা কি বলো তো? তুমি তো বড় বড় হিরোদের লজ্জায় ফেলে দেবে। সত্যি অঞ্জনাদের মতো লাকি কি আর সবাই হয়? শ্যামাদা কি আর আমাদের মতো দুর্ভাগাদের কথা ভাবে? আরে কি যে বলো, কেন? ভালোভাবে কাজ করো, তুমিও চান্স পাবে। ও শ্যামাদা, শোনো না, আগের ফিল্মে ওই একই কথা বলেছিলে। আমার দিকে তাকাও, আমার মধ্যে কি কম আছে বলো? ও শ্যামাদা, ওদিকে কি দেখছো? শ্যামাদার অভিজ্ঞ চোখ দুটো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটা নতুন মুখের খোঁজে। তিনি তার নেক্সট প্রজেক্টের জন্য একটা নতুন মুখ চান। বস্তা পচা পুরনো মুখগুলো দেখতে দেখতে তার নিজেরই বিরক্ত লেগে উঠেছে। জনগণের আর দোষ কি? ঠিক এই সময় তার চোখে পড়ল
খানিকটা দূরে একটি বয়স 20-21 বেটেখাটো মেয়ে। সে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে শ্যামাদা চেনেন, কিন্তু নামটা কি যেন? ও হ্যাঁ, অদ্রিজা। রিসেন্টলি একটা মেগা সিরিয়ালে সাইড রোল করে বেশ ফ্যান ফেভারিট হয়ে উঠেছে মেয়েটা। চোখে মুখে একটা সারল্য আছে, চুলটা বিনুনি করে বাঁধা, পরনের কালো রঙের শাড়িটা তার শরীরটাকে পরম মমতায় জড়িয়ে আছে। এই সৌন্দর্য আজকালকার যুগের প্লাস্টিক মার্কা সৌন্দর্য নয়। এই সৌন্দর্যের মধ্যে আগুনের তাপ নেই, আছে মৃদু সলিল শীতলতা। গভীর চোখ দুটোয় পুরু কাজলের টান, আর ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক। চোখে একটা উৎসুক চাহনি। বেশ অ্যাট্রাকটিভ লাগছে মেয়েটাকে। একেবারে ফ্রেশ মুখ। অভিনয়টাও ভালোই করে, যদিও সেটা না পারলেও শ্যামাদার ঠিক চলে যাবে। এদের থেকে খানিকটা দূরে প্রায় 6.5 ফুটের একজন হাট্টা গোটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদেশি সুরার আনন্দ নিচ্ছেন। তার পরনে মাথা থেকে পা অবধি কালো পোশাক। শরীরের বলিষ্ঠ পেশিগুলো যেন পোশাক ফেটে বেরিয়ে আসার জোগাড়। মুখটার সঙ্গে খানিকটা বুলডগের মিল পাওয়া যায়, কিন্তু তার চোখ দুটো এক জায়গায় স্থির নেই। শ্যামাদার আশেপাশে ঘুরতে থাকা প্রজাপতির দলকে চোখের ধারে ফালা ফালা করে কেটেই চলেছে। তার নাম বলাই সামন্ত। লোকে তাকে শ্যামাদার বডিগার্ড হিসেবে চিনলেও তার অবদান এর থেকেও অনেকটা বেশি। ঘটনা 3। এক বৃষ্টিস্নাত বিকেলে বালিগঞ্জের একটি 2তলা মধ্যবিত্ত বাড়ির ওপরের তলায় বারান্দায় 3 বন্ধু আড্ডা দিচ্ছে। সামনের ঘরে বানানো তেলে ভাজা আর গরম লিকার চা। প্রত্যেকেরই বয়স 21-22-এর কাছাকাছি। টিপিক্যাল বন্ধুদের আড্ডা নয়। এই আড্ডায় যার নিজেদের জীবনের সুখ দুঃখ একে অপরের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। এটা ওরা মাঝে মাঝেই করে থাকে। ইন্দ্রাণী পেশায় একজন নার্স। ডক্টর অভিজিৎ সান্যালের প্রাইভেট ক্লিনিকে কাজ করে। প্রতিদিনই ডক্টর অভিজিৎ সান্যালের ওরকম লোলুপ চাহনি, ইচ্ছাকৃত ছোঁয়া আর নানা ছুতোয় বেশি রাত অবধি ডিউটির অচিলায় তাকে আটকে রাখা। এইসব সহ্য করে দিনের পর দিন ইন্দ্রাণী কাজ করে চলেছে। কিছু করার নেই। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ওকেই ধরতে হয়েছে। ভাইটা এখনো কলেজ পাশ করেনি। ও পড়াশোনায় ভালো। ইন্দ্রাণীর ইচ্ছে ভাইকে অনেক দূর পড়াবে। এদিকে মায়ের শরীরও খুব একটা ভালো নয়। ইন্দ্রাণীর কাঁধে একটা হাত রাখলো বর্ণালী। দুঃখ করিস না রে, এসব তো ছোটবেলা থেকেই প্রত্যেকটা মেয়ে সহ্য করে আসছে। ট্রেনে বাসে কি নোংরা লোকেদের অভাব আছে? তোর মা আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট। আর বলতে পারল না বর্ণালী। তার মুখের বাম দিকের ব্যথাটা এখনো কমেনি, কালশিটে পড়ে গিয়েছিল। এছাড়া শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। আসলে সে 7 মাসের গর্ভবতী। এই নিয়ে 3 নম্বর। যদিও 3 বছর আগেই বিয়েটা হয়েছিল। অব্র বর হিসাবে খুব একটা খারাপ নয়, সরকারি চাকরি করে। খালি পেটে মদ পড়লেই মানুষটা জানোয়ার হয়ে ওঠে। বর্ণালীও একসময় অভিনয় করতে ভালোবাসত, কিন্তু এখন ঘরের জানোয়ারটিকে মানুষ করার প্রচেষ্টায় জান প্রাণ ঢেলে দিয়েছে। পাশে বসে থাকা অদ্রিজা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। অদ্রিজা, প্লিজ কাঁদিস না। তোর মতো এত স্ট্রং মেয়ে যদি কান্নাকাটি করে, আমরা তাহলে কোথায় যাব? তোর মতো সাহসী মেয়ে আমাদের বন্ধু, এটা কত বড় গর্বের বিষয় তুই জানিস? আফটার অল তুই তো এখন স্টার রে। আমি অভিনয় করতে চাই রে, কিন্তু তার জন্য কোনো রকম নোংরামো আমি করতে পারবো না। তুই চিন্তা করছিস কেন? তুই মুখের উপর না করে দিবি। তুই জানিস না রে ওরা কতটা ইনফ্লুয়েন্সিয়াল। কানাঘুষোতে শুনতে পায় কত নিউ কামারদের কেরিয়ার ওরা নষ্ট করে দিয়েছে।
অদ্রিজার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কুণালের নম্বরটা ভেসে উঠেছে। হ্যালো, হ্যাঁ বল। কিরে, তুই আবার কাঁদছিস? চিয়ার আপ। তুই নাকি আমাদের বাঘিনী। বাঘিনীরা কাঁদে নাকি? ধুর, এ আর কি মারিস না তো। কোথায় আছিস? এই তো টিউশন পড়িয়ে বেরোলাম। যা বৃষ্টি নেমেছে, একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। আচ্ছা, শুধুই চা নাকি তার সঙ্গে সিগারেটও চলছে? তুই এভাবে ধরে ফেলিস কি করে কে জানে। বাজে কথা বলিস না। তুই কিন্তু বলেছিলি আর খাবি না। ঠিক ছেড়ে দেবো, দেখিস, প্রমিস। কুণাল গায়ে গতরে বেশ লম্বা চওড়া, আর বাইরে থেকে দেখলে রাফ অ্যান্ড টাফ বলেই মনে হয়। ভেতর থেকে ছেলেটা বড্ড সাদা সরল, খানিকটা ভীতুও বলা যেতে পারে, যদিও তার জন্য ওর পাস্ট লাইফই দায়ী। সেই কারণেই হয়তো বেটে খাটো অথচ সাহসী মেয়েটার প্রতি এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল। কলেজে এক ক্লাস উঁচুতে পড়লেও ওরা সেম এজের। খেলাধুলায় কুণাল বেশ ভালোই ছিল। কলেজ ফুটবল টিমের ডিফেন্সে খেলত, তাই বলে পড়াশোনাতে যে খারাপ সেটা কিন্তু একেবারেই নয়। কলেজ শেষে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, সঙ্গে হাত খরচ চালানোর মতো টিউশনও পড়ায়। এটা ওর সেকেন্ড অ্যাটেম্প্ট। এবারে 2 ধাপের পরীক্ষাতেই সে উত্তীর্ণ হয়েছে। এখন ফিজিক্যাল টেস্টের জন্য ওয়েট করছে। আশা করি হয়ে যাবে, হতেই হবে। অদ্রিজাকে সে কথা দিয়েছে, চাকরিটা পেয়ে গেলেই অদ্রিজার বাড়িতে বিয়ের কথাটা বলবে। এই কথা অদ্রিজাকে বললেই ও চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ গানটা গেয়ে ওর পেছনে লাগে। যদিও মনে মনে দুজন দুজনকে কতটা ভালোবাসে সেটা ওরা নিজেরাও জানে না। ঘটনা 4। আপনারা হয়তো ভাবছেন এত রকম ঘটনার ঘন ঘটায় দারোগা সমরেশ কোথায় গেলেন। চিন্তা নেই, এই ঘটনাতে আমি স্বয়ং উপস্থিত আছি একটা ক্রাইম সিনে। শোভাবাজার রেড লাইট এরিয়ার খুব কাছেই একটা গাড়িতে পাওয়া গেছে একটা লাশ। পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিস্টেন্স থেকে শ্যুট করা হয়েছে। গুলিটা বুকের বাম দিকে একেবারে হার্ট ফুটো করে বেরিয়ে গেছে। উৎসুক জনতার ভিড়টা ফাঁকা করে কনস্টেবল হালদার আমার দিকে এগিয়ে এলো। স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে শ্যুট করেছে, জায়গাটা কর্ডন করে দিয়েছি। অনেক রাতে ঘটনা ঘটেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আশেপাশের কেউ গুলির আওয়াজ পায়নি, যদিও গুলির সেলটা এখানে পাওয়া গেছে। হতে পারে সাইলেন্সার লাগানো ছিল। বাড়ির লোকদের খবর দিয়েছো? স্যার, শ্যামাপ্রসাদবাবু এত নাম করা একজন মানুষ, খবর কি আর চাপা থাকে? উনি তো নাম করা ফিল্ম প্রডিউসার। এই 2 বছর আগে অবধি একের পর এক হিট ছবি দিয়ে গেছেন। ইদানিং একটু পড়ে গিয়েছিলেন বটে। এছাড়া ওনার বডি যে এমন একটা নিষিদ্ধ পুলির কাছে পাওয়া যাবে সেটা নিয়েও অনেকে অনেক কথা বলছে স্যার। সেই তো বলবেই, তাও যতটা পারা যায় ক্রাউডকে কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ স্যার, চেষ্টা করেছি, কিন্তু এ কথা সত্যি যে উনি গত রাতে এখানে এসেছিলেন। চামেলি নামে একজন মহিলা, মহিলা মানে স্যার? বুঝেছি, বলো। হ্যাঁ স্যার, মানে কাল রাতে উনি এখানেই মহিলার কাছে এসেছিলেন। জেরা করে দেখলাম মাঝে মাঝে আসতেন স্যার। উনি একাই গাড়ি চালিয়ে আসতেন। কালকেও একা এসেছিলেন। মানে স্যার, কি যে জঘন্য ব্যাপার। এই খুনি যদি এক ক্লাস অন্য জায়গায় গিয়ে খুন করতো। বাজে কথা বাদ দাও, শোনো, গত 1 সপ্তাহে উনি কোথায় কোথায় গেছিলেন, কার কার সঙ্গে দেখা করেছেন, সব ডিটেলস আমার চাই। আর হ্যাঁ, বডি পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। ঘটনা 5। বালিগঞ্জ পার্কের একটা দোতলা বাড়ি। বাড়ির মালিক অভয় সোমনাথ এই 2 বছর হলো ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ঘরে বসে আছেন। উনি রাজ্য সরকারের কৃষি প্রযুক্তি বিভাগে সামান্য ক্লারিক্যাল চাকরি করতেন।
ওনার স্ত্রী রিমা দেবী ইদানিং পায়ের যন্ত্রণায় ভুগছেন। ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু দেখানোই সার। ওষুধপত্র নিয়মিত খান না, সেদিকে ওনার তেমন নজর নেই। কেমন একটা উদাসীনভাবেই জীবন কাটাচ্ছেন। সেদিন সকাল সকাল 1 কাপ চা অভয়বাবুর সামনে রাখলেন। উফ, চাটা খেয়ে নিও। হ্যাঁ, কালকে যে তেলটা এনে দিলাম সেটা লাগিয়েছ? ব্যথাটা তো মনে হয় বেড়েছে। আর ব্যথা ছাড়ো তো। রিমা দেবী চিরকালই খুব হাসি খুশি মানুষ, কিন্তু এখন যেন হাসিটাও বিলাসিতা। কথাও খুব একটা বলেন না, শুধু রাতের দিকে ঘুম ভাঙলে একা একা জানলার দিকে তাকিয়ে থাকেন। গরম চায়ে একটা চুমুক দিয়ে অভয়বাবু খবরের কাগজে মুখ গুজলেন। আজকাল খবরের কাগজের প্রথম পেজে খালি খুন, জখম এবং রাহাজানির খবর। তাই তিনি সোজা শেষ পাতায় ভারত শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে মনোনিবেশ করলেন। আর তখনই কলিং বেলটা বেজে উঠল। কুনাল, এসো বাবা, বসো, চা দিচ্ছি। কুনাল ঘরে ঢুকে প্রথমে রিমা দেবীকে, তারপর অভয়বাবুকে প্রণাম করল। তারপর সোফায় বসল। ইদানিং ওরা ঘুরিয়ে ফিরিয়ে কাকু কাকিমার খোঁজও নিয়ে যায়, কখনো ইন্দ্রাণী, কখনো বর্ণালী। তবে কুনাল রেগুলার আসে। প্রতিদিন পড়তে যাওয়ার আগে 10 মিনিটের জন্য হলেও ঘুরে যায়। তাই রিমা দেবী প্রতিদিনই 1 কাপ চা বেশি করেন। কিন্তু অভয়বাবু মনে হয় খুব একটা খুশি হলেন না। আরেক চুমুক চা খেয়ে তিনি বললেন, কুনাল, তোমার টিউশন ব্যাচটা কেমন চলছে? ভালোই চলছে কাকু। এখন কম্পিটিটিভ এক্সামের একটা নতুন ব্যাচ খুলবো ভাবছি। ফাইনাল ইন্টারভিউটা দিতে পারতে কুনাল। তোমার মতো ছেলে সবাই এই সুযোগ পায় না কুনাল। আর তুমি সিডিএস কোয়ালিফাই করে ইন্টারভিউটা দিতেই গেলে না। কুনাল চুপ করে থাকে। কাকু কাকিমাকে কুনাল কিছুই বলেনি। ইন্টারভিউ সে দিয়েছিল, পাশও করেছিল, কিন্তু প্রথমেই সেই সুদূর রাজস্থানে পোস্টিং দিল। এই অবস্থায় কাকু কাকিমাকে ছেড়ে সে যাবে কিভাবে? ওর নিজের তো বাবা মা নেই। কোন ছোটবেলায় মা মারা গেছিলেন, তারপর বাবা ওদের ছেড়ে চলে যান। তারপর মামার বাড়িতে দাদুর কাছেই মানুষ হয়েছে কুনাল। ক্লাস 12-এর পর দাদুও চলে গেলেন। ছেলেটা বড্ড একা হয়ে পড়ল। তারপর কলেজে উঠে অদ্রিজা ওর শূন্য হাতটা শক্ত করে ধরেছিল। দাদু নিজে আর্মিতে ছিলেন। সেখান থেকেই কুনালের মনেও আর্মি জয়েন করার স্বপ্ন জেগে উঠেছিল। আরও অনেক কিছুই স্বপ্ন ছিল। এক লহমায় সব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। তার চেয়ে এই টুকটাক টিউশন পড়ানোই ভালো। একা মানুষের দিব্যি চলে যায়। সংসার ধর্ম করার ইচ্ছে টিচ্ছে অনেকদিন আগেই মরে গেছে। সবচেয়ে বড় কথা, কাকু কাকিমার কাছাকাছি থাকা যায়। মনের শূন্য স্থানটা যেন কিছুটা হলেও পূর্ণ হয়। কাকু, আজকের খবরের কাগজটা পড়েছেন? প্রথম পাতাটা দেখুন। তার গলায় যেন হালকা উত্তেজনার ভাব। সেটা অভয়বাবুর চোখ এড়াল না। কোন খবরের কথা বলছো? গতকাল রাতে শোভাবাজার এলাকায় একটা খুন হয়েছে। ভিকটিম হলো শ্যামাপ্রসাদ ভাদুরী। কি কি বলছো? ঘটনা 6। আপনার নাম? আমার নাম? সিরিয়াসলি? আই এম সরি, আমারই ভুল।
আপনাকে কে না চেনে? দ্য লেজেন্ডারি অ্যাক্ট্রেস অঞ্জনা মৈত্র। বাংলা সিনেমা জগৎ তো আপনাকে ভগবানের চোখে দেখে। অফিসার, আপনি বাজে কথা না বলে কাজের কথায় আসুন। আই এম সরি। থাক, আমি নিজেই বলছি। হ্যাঁ, খুনের দিন বিকেলে শ্যামাদার সঙ্গে একটা ব্যক্তিগত কাজে দেখা করতে হয়েছিল। 2, না, আমার কারোর ওপর সন্দেহ হয় না। আর 3, হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্ক ছিল, বাট সেটা সম্পূর্ণ প্রফেশনাল। পার্সোনাল বা বিশেষ করে রোম্যান্টিক কোনো সম্পর্ক কোনো দিনই ছিল না, তাই গুজবে কান দেবেন না। কিন্তু আপনি যে বললেন ওই দিন আপনাদের মধ্যে ব্যক্তিগত কোনো কারণে দেখা হয়েছিল, তাহলে সম্পর্কটা প্রফেশনাল কি করে থাকলো ম্যাডাম? আমার যা বলার বলা হয়ে গেছে। আর কিছু জানতে চাইলে কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার বাড়িতে চলে আসবেন। এক্সকিউজ মি, আমাকে এখন একটু বেরোতে হবে। নমস্কার। উনি যেমন ঝড়ের বেগে এসেছিলেন, তেমনি ঝড়ের বেগে থানা থেকে বেরিয়ে গেলেন। হালদার এতক্ষণ হাঁ করে আমাদের কথাই শুনছিল, আর মাঝে মাঝেই তার চোখে অঞ্জনা মৈত্রের কালজয়ী রূপের ছটা আর পোশাকি চাকচিক্য দেখে ভেবাচেকা খেয়ে যাচ্ছিল। এতক্ষণে সে স্তম্ভিত ফিরে পেয়ে বলল, স্যার জয় হিন্দ, খবর আছে। জয় হিন্দ, বলো। স্যার, খুনের দিন শ্যামাপ্রসাদ ভাদুড়ি সারাদিন নিজের প্রোডাকশন হাউসেই ছিলেন। ওখানে একটা সিনেমা শুটিং চলছে। বিকেল 5টার দিকে অঞ্জনা মৈত্র এবং শ্যামাপ্রসাদ বাবু একটা হোটেলে মিট করেছিলেন। হোটেলের নাম প্লাটিনাম কুজিন। ওখান থেকে বেরিয়ে তিনি শোভাবাজারেই যান। ওখানে চামেলি নামে একজন, শ্যামাপ্রসাদ বাবু নাকি মাঝে মাঝে যেতেন। সেই মহিলাকে আমি জিজ্ঞাসাবাদ করি, ও কিছু বলতে পারল না। বন্দুকের আওয়াজও নাকি শুনতে পাইনি। আই থিঙ্ক সাইলেন্সার লাগিয়ে শ্যুট করেছিল, তাই শুনতে পারেনি। ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টটা টেবিলে রেখে দাও, দেখে নিচ্ছি। স্যার, শ্যামাপ্রসাদ বাবুর কেসটা এখানে শেষ নয় স্যার। লোকটার এগেনস্টে এর আগেও 2বার পুলিশ কেস হয়েছিল। এই দেখুন। কিসের কেস? 2007 সালে ওনার স্ত্রী ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছিলেন। প্রমাণের অভাবে সেই কেস খারিজ হয়ে যায়। তার ঠিক 1 মাসের মধ্যেই মহিলা সুইসাইড করেন। এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন লালবাজারের ওসি প্রদীপ্ত সরকার। সেই বছরের শেষে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। আর কিছু? ইয়েস স্যার। এছাড়া 2018 সালে অদ্রিজা সোমনাথ নামে আরেকটি উঠতি অভিনেত্রীর রহস্য মৃত্যু কেসেও এই শ্যামাপ্রসাদ ভাদুড়ির নাম উঠেছিল। আসলে শ্যামাপ্রসাদ বাবুর প্রোডাকশন হাউসের একটি রিহার্সাল রুমে তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। রেপ অ্যান্ড মার্ডার কেস। এই নিয়ে বেশ তোলপাড়ও হয়েছিল। মেয়েটির বাড়ির লোকজন, বন্ধুবান্ধবরা মিলে কয়েকদিন আন্দোলন মিছিলও করেছিলেন। তারপর কেস কোর্টে উঠল। ধানিয়ালাল নামে একজন সিকিউরিটি গার্ডকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল এবং পরে দোষী সাব্যস্ত হয়। তবে অনেকেই বলেছিল ধানিয়ালালকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছিল। আচ্ছা, এটার কেস রিপোর্টটা আমাকে দেখাতে পারবে? এই যে স্যার। তুমি অঞ্জনা মৈত্রর গতিবিধির ওপর নজর রাখো, সব রিপোর্ট আমাকে দেবে, আর বাকিটা আমি দেখছি। ওকে স্যার। ঘটনা 7। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে ত্রিনয়না থিয়েটার গ্রুপের মেকআপ রুমে বসে আছেন থিয়েটার গ্রুপের প্রধান ব্রজকিশোর মুখার্জি। বয়স 70-এর বেশি, কাঁচা পাকা চুলদাড়ি ভর্তি মুখে পুরু চশমা, পরনে একটা ফতুয়া আর ঢোলা পায়জামা। পাশে একটি যুবতী মেয়ে বছর 4-5-এর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। পরনে সাদামাটা একখানা হলুদ রঙের ছাপা শাড়ি, কিন্তু সিঁথিতে তার সিঁদুর নেই। নাম বর্ণালী দত্ত। ব্রজকিশোর বাবু, আচ্ছা, মেয়েটি আপনাদের গ্রুপে কতদিন অভিনয় করত? অদ্রিজা ছোট থেকেই অভিনয় করত। ও আমার মেয়ের মতো ছিল দারোগাবাবু। আমার গ্রুপের সব থেকে ট্যালেন্টেড অভিনেত্রীর মধ্যে একজন ছিল। একটা টিভি সিরিয়ালও কয়েকদিন কাজ পেয়েছিল।
আর যতটুকু কাজ পেয়েছিল নিজের অভিনয়ের জন্য পেয়েছিল। আমার পরে তো ওই সামলাতো এই থিয়েটার গ্রুপটা। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছেন? ওর বাবা মা আছেন। ঘটনার পর থেকে বাবা হার্টের রোগে ভুগছেন, কি বলবো। ওনাদের ঠিকানা দেওয়া যাবে? ঠিকানাটা আমি দিচ্ছি। আপনি? অদ্রিজা আমার সব থেকে কাছের বন্ধু ছিল। আমরা মাঝে মধ্যেই ওদের বালিগঞ্জের বাড়িতে আড্ডা দিতাম, আমি, অদ্রিজা আর ইন্দ্রাণী। আচ্ছা, একটা প্রশ্ন করছি, কিছু মাইন্ড করবেন না। আপনি কি বিবাহিত? ছিলাম। অদ্রিজার ঘটনাটার পর মেরুদণ্ড শক্ত করা শিখলাম। তারপর থেকে আমার পরিচয়, আমি ডিভোর্সি এবং 3 সন্তানের মা। বিয়ের আগে এই থিয়েটারে অভিনয় করতাম, এখন আবার শুরু করব ভাবছি, তাই একটু আধটু যাতায়াত করি, মাস্টারমশাইকে মাঝে মাঝে হেল্প করি। আচ্ছা, আপনাদের বন্ধু ইন্দ্রাণীকে কোথায় পাবো? ও ডক্টর অভিজিৎ সান্যালের ক্লিনিকে নার্সের কাজ করে, ওখানে পেতে পারেন। পরদিন সকালে হালদারকে ইন্দ্রাণীর কর্মক্ষেত্রে পাঠিয়ে আমি নিজে গেলাম বালিগঞ্জ পার্কের বাড়িতে। অদ্রিজার মা ও বাবার সঙ্গে কথা বলাটাই উদ্দেশ্য ছিল, তবে সেখানে গিয়ে মৃতা মেয়েটির প্রেমিক কুণালকেও পেয়ে গেলাম। আপনার নাম? আমার নাম কুণাল মৈত্র। আপনি কি এই বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করেন? আমি প্রতিদিন আসি। কাকু কাকিমা আমার বাবা মার মতন। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, বাবাকেও কাছে পাইনি। মামার বাড়িতে দাদুর কাছে মানুষ হয়েছি, এখন দাদুও নেই, তাই ওনাদের ছেড়ে আমি থাকতে পারি না। বেশ, কি করেন? বাচ্চাদের টিউশন পড়াই। পাশ থেকে অভয়বাবু বললেন, কুণাল খুব ভালো ছেলে, আমাদের খেয়াল রাখে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ হয়তো আর্মিতে একটা ভালো পোস্টে চাকরিও করত, কিন্তু কিন্তু আমরাই ওর জীবনটাকে কেমন আটকে রেখেছি। প্লিজ কাকু, এইভাবে বলবেন না। অদ্রিজার মৃত্যুর পর আপনারা খুবই ভেঙে পড়েছিলেন, সবই বুঝতে পারছি। মৃত্যু মৃত্যু বলবেন না, ওটা কোন ছিল সেটা সবাই জানে, কেউ স্বীকার করতে রাজি হয় না। আমাদের আর কতটুকু ক্ষমতা বলুন, তাও অনেক চেষ্টা করেছিলাম। মোমবাতি নিয়ে মিছিল কদিন বের হলো, কিন্তু কিন্তু কিছুই হলো না জানেন। আমি কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না, গলায় যেন কথাগুলো আটকে যাচ্ছিল। অদ্রিজার কেস ফাইল অলরেডি পড়েছিলাম, পড়ে বুকের রক্ত হিম হয়ে গেছিল। পোস্টমর্টেমের ডিটেলস দেখে শিউরে উঠেছিলাম। কোনো মানুষরূপী পিশাচ যেন 20-21 বয়সী একটা ফুলের মতো শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এতটা আক্রোশ আমার সার্ভিস লাইফে আগে কখনো দেখিনি। সেই কেসটায় ফরেন্সিক এক্সপার্ট আশুতোষবাবু ডেপুটেড ছিলেন। ওনার মুখে শুনেছিলাম, দারোগা বাবু, মেয়েটার কজ অফ ডেথ ওয়াজ বাই স্ট্র্যাংলিং, মানে গলা টিপে মারা হয়েছিল। বাট জ্ঞানত অবস্থায় মেয়েটিকে নির্মমভাবে মারধর করা হয়। দেয়ার ওয়াজ মাল্টিপল ফ্র্যাকচারস ইন হার বডি। চোখে মুখে ক্ষত চিহ্ন, এছাড়া প্রাইভেট পার্টসে ক্ষত বিক্ষত অবস্থা দেখে বোঝা গিয়েছিল সেক্সুয়াল অ্যাসাল্টও করা হয়েছিল। ইভেন ফরেন অবজেক্টের প্রেজেন্সও ছিল। এতটা নির্মম অত্যাচার সত্যি নজিরবিহীন। ঘটনা 8। লালবাজারের প্রাক্তন ওসি প্রদীপ্ত সরকার এখন সপরিবারে কাকুরগাছির কাছে একটা ফ্ল্যাটে থাকেন। ওনার বয়স এখন 60-এর ওপরেই হবে। গালভর্তি সম্পূর্ণ পাকা দাড়ি আর মাথায় প্রকাণ্ড টাক। আমাকে ঘরে বসিয়ে চা অফার করলেন।
তারপর দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে বললেন, বলুন কি জানতে চান? স্যার, 2007 সালে একটি সুইসাইড কেসে আপনি ডেপুটেড ছিলেন। সেই কেসের পর আপনি চাকরি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়েছিলেন, সেটা সম্পর্কে জানতে চাই। কেন, এত বছর পরে সেই কেস নিয়ে আপনারা তো ইন্টারেস্টই বা কিসের? একটা রিসেন্ট কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে কয়েকটা ডিটেলস আমার দরকার পড়েছে, বলতে পারেন সেই কারণেই। বুঝেছি। শ্যামাপ্রসাদ বাদুড়ির মৃত্যু রহস্য তো আমি এক্সপেক্ট করেই ছিলাম, কেউ না কেউ নিশ্চয়ই আসবে। যাই হোক, তবে শুনুন, চাকরি জীবনে চিরকাল সৎভাবেই কাজ করেছি, কাউকে কোনোদিনও পরোয়াও করিনি, কিন্তু ওই কেসটা সবকিছু গুলিয়ে দিয়েছিল। হঠাৎই খবর পেলাম প্রডিউসার শ্যামাপ্রসাদ বাদুড়ির স্ত্রী নাকি মারা গেছেন। সঙ্গে সঙ্গে ছুটলাম, দেখলাম বিছানায় শুয়ে শুয়েই তিনি মারা গেছেন। মৃত্যুর কারণ বিষক্রিয়া, কিন্তু দেখেই আমার কেমন যেন সন্দেহ হলো। বডিতে আঘাতের চিহ্ন রয়েছে অনেক জায়গাতেই। মুখের এক্সপ্রেশন দেখে মনে হয়েছিল বেশ কষ্ট পেয়েই মারা গেছেন। বিষক্রিয়া মারা গেলে বডিতে এক্সটার্নাল ইনজুরি বা কেন থাকবে? আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম এটা আত্মহত্যা নয়। তাও পোস্টমর্টম রিপোর্টের জন্যই ওয়েট করছিলাম, কিন্তু সেই রিপোর্ট যখন হাতে পেলাম তখনই বুঝলাম কেসটা অন্যদিকে ঘোরানোর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফরেনসিকের সঙ্গে আগে থেকে কথা বলে জেনেছিলাম ওটা ওই সায়ানাইড অ্যাটাক, খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে হোটেল থেকে কেনা খাবার, হোটেলের নাম প্ল্যাটিনাম কুইজিন, হোটেলের মালিক শ্যামাপ্রসাদ বাবু নিজেই। অথচ কোর্টে পেশ করা রিপোর্টে সব ওলটপালটি হয়ে গেল। সেই খাবার শ্যামাপ্রসাদ বাবুও খেয়েছিলেন, ওনার তবে কিছুই হয়নি। এছাড়াও ওনার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও ছিল, সেটা নিয়েও বেশ কদিন চেষ্টা করলাম, তবে কিছুই হলো না। আসলে ওনার মতন প্রভাবশালী লোক যে ভেতরে ভেতরে সব সামলে নিয়েছেন সেটা আমি বুঝতেই পেরেছিলাম। আর উপর মহল থেকে আমার উপর প্রেশারও এলো। আলটিমেটলি কেসটা সুইসাইড হিসাবেই ক্লোজ করা হলো। পুরো ব্যাপারটা না আমি ঠিক মেনে নিতে পারিনি, কোথাও যেন আত্মমর্যাদায় আঘাতই পেয়েছিলাম, তাই চাকরিটা ছেড়ে দিলাম। ওনাদের কোনো সন্তান ছিল না? একটা ছোট ছেলে ছিল। তার কি হলো? সেটা আমি সঠিকভাবে জানি না, তবে শুনেছিলাম ছেলেটিকে শ্যামাপ্রসাদ বাবু মোটেও দেখতেন না। পরে মনে হয় তার মামার বাড়ির লোকই তাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আজকে উঠি। আপনাকে দেখে ভালো লাগলো সমরেশ বাবু, তবে আপনিও সাবধানে থাকবেন, কেমন? সেদিন সন্ধেবেলা থানায় বসেই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। সব ক্লু যেন একটা দিকেই ইঙ্গিত করছে, যদিও পুরোটাই প্রমাণ সাপেক্ষ। শ্যামাপ্রসাদবাবুর আগের পক্ষে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, ওনাদের একটা ছোট ছেলে ছিল। মায়ের মৃত্যুর পর তাকে মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, কোন আলো তো মামার বাড়িতেই মানুষ হয়েছিল, তাই না? আবার আর্মি জয়েন করার ইচ্ছে ছিল শুনেছিলাম। আচ্ছা, বন্দুক চালানোর ট্রেনিং পাওয়াটা কি খুব অসম্ভব? এইসবই ভাবছি, হালদার প্রবেশ করলো। স্যার, ইন্দ্রাণীর সঙ্গে দেখা করেছিলাম। হ্যাঁ, কি জানতে পারলে? সেরকম কিছুই নয়, একটা প্রাইভেট ক্লিনিকে নার্সিংয়ের কাজ করে, অনেক দিন ধরে কাজ করছেন। বিয়ে করেননি, একদম নির্ভেজাল জীবন। বাড়িতে অসুস্থ মা আছেন, এছাড়াও একটা ভাই আছে, সে মুম্বাইতে পড়াশোনা করছে এবং সংসারের সব দায়িত্ব ওই সামলায়। আচ্ছা, আর কিছু? অঞ্জনা দেবীর উপর নজর রেখেছিলে?
অঞ্জনা দেবীর ড্রাইভারকে হাত করেছিলাম স্যার। ব্যাটাকে দুপাত্র খাইয়ে পেট থেকে অনেক কথাই বার করেছি। কি কথা? শ্যামাপ্রসাদ বাবু একসময় অঞ্জনা দেবীকে ফিল্ম লাইনে নামিয়েছিলেন। এছাড়া উনি মাঝে মাঝে অঞ্জনা দেবীর বাড়িতে আসতেন, অনেক সময় রাতে থেকেও যেতেন। তাই নাকি? হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার আছে। ঘটনার 1 সপ্তাহ আগেই অঞ্জনা মৈত্রের নামে একটা বন্দুকের লাইসেন্সের ইস্যু হয় ফর সেলফ ডিফেন্স। বাহ, তাহলে ঘটনাস্থল থেকে পাওয়া গুলির শেল টেস্টিং করলেই বুঝতে পারা যাবে সেটা ওই বন্দুকের গুলি কি না। ইয়েস স্যার। ও আচ্ছা, আর একটা কথা, ঘটনার দিন অনেক রাতের দিকে অঞ্জনা দেবী নাকি নিজেই গাড়ি চালিয়ে কোথাও একটা বেরিয়েছিলেন। ড্রাইভারকে নিয়ে যেতে চাননি, একাই ড্রাইভ করে গিয়েছিলেন। কোথায় গেছিলেন জানো? না স্যার, তবে ওনার ফোন ট্র্যাকিংয়ে বসিয়েছি, সব জেনে যাব স্যার। ব্রাভো, খুব ভালো কাজ করেছো। হালদার শোনো, আরেকটা কাজ করো, কুণাল মৈত্র নামে ছেলেটাকে ট্র্যাক করো, পারলে থানায় নিয়ে এসো, কিছু কথা আছে। ওকে স্যার, এক্ষুনি যাচ্ছি। ঘটনা আর নয়। সন্ধ্যে 7টা নাগাদ এক নামকরা হোটেলের দোতলার একটা রুমে একজন বয়স 24-এর ছেলে কড়া নাড়ল। তার চোখে মুখে কেমন যেন বিরক্তির ছাপ। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে নিল, না, কেউ দেখছে না। দরজা খুললেন একজন মহিলা। দামি পারফিউমের গন্ধ এক দমকা হাওয়ার মতো ছেলেটির নাকে ধাক্কা দিল। মহিলার গলার স্বর অত্যন্ত নরম। আয়, ভেতরে আয়। ছেলেটি অনিচ্ছা সত্ত্বেও ভেতরে ঢুকল, কিন্তু বসল না। যা বলার তাড়াতাড়ি বলো তো, আমার তাড়া আছে। আমি জানি তুই আমাকে ঘেন্না করিস, কিন্তু বিশ্বাস কর, এই পৃথিবীতে আমার নিজের বলতে তুই ছাড়া আর কেউ নেই রে। সেই জন্যই তো দিনের পর দিন আমার মায়ের খুনির সঙ্গে ওঠা বসা করেছ। যে লোকটা আমার সব শেষ করে দিয়েছে, তার সঙ্গে আমার তো মনে হয় অদ্রিজার মৃত্যুর পেছনে তোমারও হাত আছে। ছে, তোমাকে নিজের মাসি ভাবতেও ঘেন্না হয় আমার। এরকম বলিস না তুই, এরকম বলিস না তুই। এরকম বললে আমার খুব কষ্ট হয়। দিদি মারা যাওয়ার পর তোর পাশে আমার দাঁড়ানো উচিত ছিল, আমি জানি, কিন্তু সেই অপরাধ বোধে আমি প্রত্যেকটা মুহূর্তে পুড়ে পুড়ে মরছি। এ তুমি দেখছি সিনেমার বাইরেও অভিনয় শুরু করে দিয়েছো। তোমার এসব মিথ্যে চোখের জল দিয়ে আমাকে ভুল বোঝাতে পারবে না। কুণাল, কুণাল প্লিজ আমার কথাটা শোন, আমার কথাটা শোন বাবা। বাকি কথা আপনি থানায় গিয়ে বলবেন। আপনার এগেইনস্টে মার্ডারের চার্জ আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ কি আপনারা? কুণাল, তুই পুলিশ নিয়ে এসেছিস? অঞ্জনা দেবী, প্লিজ কোঅপারেট করুন। আমি চাই না আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে। কাইন্ডলি আমাদের সঙ্গে থানায় চলুন। কেন আমি আপনার সঙ্গে থানায় যাব? কেন? অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট লাগে, প্রুফ লাগে, সেই সব কোথায়? সব আটঘাট আমরা বেঁধেই এসেছি। খুনের রাতে 1টা নাগাদ আপনার ফোনটা হঠাৎ শোভাবাজার অঞ্চলের কাছে গিয়ে হঠাৎ সুইচ অফ করা হয়েছিল। টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেটা আমরা জানতে পেরেছি। আচ্ছা কেন বলুন তো? রাত 1টার সময় আপনি ওখানে কি করছিলেন? হ্যাঁ, মোক্ষম সময়ে উপস্থিত হয়েছিলাম। প্রসঙ্গত কুণাল মৈত্র এবং অঞ্জনা মৈত্র যে কোনোভাবে রিলেটেড সেটা অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল। কুণালকে থানায় ডেকে জেরা করতে সবটা ক্লিয়ার হয়ে গেল। শ্যামাপ্রসাদ ভাদুরী তখন পরপর হিট ফিল্ম বের করে ভীষণ জনপ্রিয়। সমাজের উঁচু মহলের বিভিন্ন প্রভাবশালী লোকেদের সঙ্গে তার ওঠা বসা। এই সময় স্ত্রী সুরঞ্জনা তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস নিয়ে এলেন। কারণটা অবশ্য সুরঞ্জনা দেবীর ছোট বোন অঞ্জনা মৈত্র।
উনি নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যত দূর দরকার তত দূর গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ বাবু ছিলেন যাকে বলে তখনকার দিনের হটশট ফিল্ম প্রডিউসার। ইন্ডাস্ট্রির 1 নম্বর অভিনেত্রী হওয়ার লড়াইয়ে প্রথম ধাপ হিসেবে নিজের বিবেক আর আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে অঞ্জনা দেবী নিজেকে ওনার হাতে সঁপে দিয়েছিলেন। ক্রমশ এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, আর অশান্তি থেকে মারধর, কোনো কিছুই বাদ ছিল না। কয়েকদিনের মধ্যেই সুরঞ্জনা দেবীর রহস্য মৃত্যু। সেটাকে সুইসাইড হিসেবে সাজানো শ্যামাপ্রসাদ বাবুর কাছে খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু এই সব কিছুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো তাদের 10 বছরের সন্তান। শ্যামাপ্রসাদ বাবু তখন ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছে গেছেন। নিজের সন্তানকেও অস্বীকার করলেন। কুণালকে তার দাদু মামার বাড়িতে নিয়ে গেলেন, সেখানেই তাকে মানুষ করলেন। বাকি জীবনে কুণাল তার মায়ের পদবিটাই ব্যবহার করেছিল। বাকি ঘটনা উনি নিজেই থানায় গিয়ে বলেছিলেন। হি ওয়াজ আ সেক্স অ্যাডিক্ট। আজ তো জানোয়ার ছিল একটা। সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে কম মেয়ের জীবন নষ্ট করেনি সে। কিন্তু অদ্রিজা ওয়াজ ডিফারেন্ট। ওর মধ্যে একটা দৃঢ়তা ছিল। হয়তো নোংরামো করতে রাজি হয়নি, আর সেই কারণেই মেয়েটা বাঁচল না। অদ্রিজা সোমনাথের মৃত্যুর জন্য দারোয়ান ধনিয়ালাল দায়ী। কয়েকদিন আগে কোর্টে এই নিয়ে রায় বেরিয়ে গেছে। এই রকমই হয়। অদ্রিজার মতো মানুষদের খালি শুনানির তারিখ বদলাতে হয়, আর ফলাফলের নামে কোনো একজন ওই ড্রাইভার, দারোয়ান বা সেই রকমই কাউকে স্কেপ গোট বানানো হয়। দ্য ট্রুথ ইজ, মেয়েটা ভেতরের অনেক খোঁজ খবর জেনে গেছিল, আর সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হলো। সবাই জানে যে এর পিছনে কার হাত ছিল, কিন্তু ওই যে কোনো প্রমাণ নেই। আচ্ছা, অদ্রিজা ভেতরের কি খবর জেনে ফেলেছিল? সেটা আপনি খুঁজে বের করবেন। আমি শুধু আমার কাজটুকু করেছি। এত বছর ধরে শ্যামাদার অনেক অন্যায় জানা সত্ত্বেও আমি না জানার ভান করেছি, কিন্তু আর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এটাই হয়তো আমার কপালে লিখন ছিল। ভগবান হয়তো আমার হাত দিয়েই সমাজের একটা কীটকে সরাতে চেয়েছিলেন। কিন্তু অদ্রিজা মারা গেছে প্রায় 2 বছর আগে। তাহলে এখনই হঠাৎ করে আপনার মধ্যে প্রতিবাদী সত্তাটা জেগে উঠল কেন? ঘটনা 10। দিনটা 12ই ডিসেম্বর, বিকেল 5টা। প্ল্যাটিনাম কুজিন হোটেলের একটা রুমের নরম বিছানায় শ্যামাদা গা এলিয়ে একটা সিগারেট ধরালেন। তার নগ্ন বুকের উপর একটা মসৃণ হাতের সরু আঙ্গুলগুলো অবলীলায় বিচরণ করছে। সাদা চাদরটা গলা অবধি টেনে নিয়ে সেই রাতের মালকিন বলে উঠলেন, তোমার নতুন ছবিতে আমার একটা রোল রাখতে পারবে তো? কি যে বলো অঞ্জনা, তোমার বয়সটা কি আর কম আছে? হ্যাঁ, এখন নতুন নতুন মেয়েদের একটু কাজ করতে দাও। শ্যামাদার হাত থেকে অর্ধ জ্বলন্ত সিগারেটটা ছিনিয়ে নিয়ে তিনি বললেন, আমার সঙ্গে শোয়ার সময় আমার বয়সের কথা মনে থাকে না, তাই না? সে তুমি এই বয়সেও ফিগারটা মেনটেন করে রেখেছ। আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার আবার ওই খিদে একটু বেশি। তুমি তো সবই জানো ডার্লিং। তোমার এসব মন ভোলানো কথা না তুমি ওই নতুন মেয়েগুলোকে শুনিও। আজ 2 বছর হতে চললো, কাজ দেব বলে একটাও কাজ দিচ্ছ না। অ্যাটলিস্ট একটা সাইড রোলও তো করিয়ে দিতে পারো নাকি? বায়না করো না তো। একসময় তোমার যৌবন ছিল, তাই আমার সিনেমায় একটার পর একটা কাজ করেছো। আরে তুমি কি মনে করো, হ্যাঁ, তুমি যা অভিনয় করতে, আমি না থাকলে কেউ তোমাকে কাজ দিত? তার মানে প্রয়োজন মিটে গেছে বলে
ছুঁড়ে ফেলে দিচ্ছ, তাই তো? আহ ডালি, দুঃখ করছো কেন? আমি হলাম গিয়ে মৌমাছির মতো, যে ফুলে মধু পাই সেখানেই ছুটে যাই, আর যে ফুলে মধু শুকিয়ে যায় সেখানে যাই না। আরে তোমার সময় শেষ হয়েছে, এইবার বাকি জীবনটা পায়ের উপর পাতুলে কাটিয়ে দাও। পয়সা করে নিয়ে তুমি চিন্তা করছো নাকি? আচ্ছা এই তুমি বলো, তোমার সঙ্গে কি আমি ফ্রিতে শুই? হ্যাঁ, বদলে টাকা পাও তো? আমি কি তোমার পোষা বেশ্যা নাকি? আচ্ছা বেশ বেশ বেশ, ওই মাসে মাসে যা পাও তার থেকে আরো 9 লাখ খানেক টাকা বাড়িয়ে দেবো। কি এবার খুশি তো? তোমার কীর্তিকলাপের কথা বাইরে বলে দিলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমার থেকে ভালো তোমাকে কেউ চেনে না। এই তো 2 দিন আগে অদ্রিজার ব্যাপারটা কোর্টে উঠেছিল। আসল কথাটা সবাইকে বলে দেবো নাকি? হ্যাঁ, শ্যামাদার চোখ দুটো ধক করে চলে উঠল। এই যে মাগি, হঠাৎ করে খুব সাহস বেড়ে গেছে দেখছি। এই অদ্রিজা বলে মেয়েটাকে কেমন পিঁপড়ের মতো টিপে মেরে ফেলেছিলাম জানিস তো? আর কোর্টে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তোর হুমকি আমাকে শোনাতে আসবি না। তুই হলি আমার সবচেয়ে পুরনো বেশ্যা, সেই জন্য তোকে কিছু করলাম না। তোর জায়গায় অন্য কেউ হলে তার অবস্থা অদ্রিজার মতোই করে দিতাম। কথাগুলো শুনে অঞ্জনা মৈত্রর নিজেকে কেমন যেন অপরিষ্কার, অচ্ছুত বলে মনে হচ্ছিল। দেশি বিদেশি প্রসাধনী সামগ্রীর কেরাটোপে যত্ন করে ধরে রাখা তার এই শরীরটা আসলে বাজারের পণ্য মাত্র, সময়ের সঙ্গে সঙ্গে যার মূল্য ক্ষয় হয়ে চলেছে ক্রমান্বয়ে। নিজের গা থেকে কেমন একটা আষ্টে বাঁশি গন্ধ নাকে আসছে। শরীরের সঙ্গে সঙ্গে মনটাও বোধ করি এতদিনে কলুষিত হয়ে উঠেছে। আর এই কলুষিত মনের মধ্যেই একটা আদিম জান্তব ঘৃণা ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছিল। দাদু ভাই মারা যাওয়ার আগে মায়ের ব্যাপারটা বলেছিলেন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রে। আমি এতটা অভাগা, আমি চিরকালই একা, কেউ চায় না আমাকে। প্লিজ কুনাল, কাঁদিস না, আমি আছি তো। তুই সিনেমায় সাইন করিস না, আরো অনেক প্রডিউসার আছে, তোর যা ট্যালেন্ট ঠিক অন্য কাজ পেয়ে যাবি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি আজকেই না বলে দেবো। ইনফ্যাক্ট আজ বিকেলবেলা স্ক্রিনিংয়ের জন্য আমাকে ডেকেছেন, আমি আজকেই না করে দেব। না না, তোর যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। না, আমাকে ওনার সামনাসামনি হতেই হবে। ইন্ডাস্ট্রির অনেক নতুন নতুন অভিনেত্রীর মুখে ওনার কথা আমি শুনেছি। ওনার জন্য অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ের জীবন নষ্ট হয়েছে। ওনার কাছে আমরা হলাম খেলার পুতুলের মতো। কিন্তু না, আর না, এর শেষ তো আমি দেখেই ছাড়বো। সেদিন সন্ধেবেলা টালিগঞ্জের একটি প্রোডাকশন হাউসের রিহার্সাল রুমে শ্যামাপ্রসাদ ভাদুরী সেজে গুজে বসেছিলেন। নতুন কেনা কোলন পারফিউমটা আজকেই উদ্বোধন করেছেন। পাশে দাঁড়ানো বডিগার্ড বলাইকে জিজ্ঞাসা করলেন, কিরে বলাই, আজকে নতুন শিকার আসছে, বেশ তেজ আছে বুঝলি। প্রথম প্রথম খুব নখরা করছিল, শেষ অবধি তো ঘুরে ফিরে সেই শ্যামাদার কাছেই আসতে হলো তো। হ্যাঁ, আর যাই হোক, আমার ড্রেসটা ঠিক আছে তো? কি যে বলেন, এ পুরো 1 নম্বর আছে স্যার। স্যার, ও স্যার, বলছি ওই দিনের পার্টিতে দেখা ওই পেটে করে মেয়েটা তো? ওই দেখো
ঠিক মনে আছে। আরে ওই মেয়েটাই। আপনার নেক্সট সিনেমা তো তাহলে পুরো হিট। এই সিনেমাটা হিট হবেই, বুঝলি। মেয়েটার মধ্যে না একটা ব্যাপার আছে। তারপর নতুন ডিরেক্টরটা বলছিল মেয়েটা নাকি অভিনয়টাও ভালো করে, যদিও হিরোটা একটু ক্যালারে মার্কা। যাকে সেসব ভেবে লাভ নেই, লোকে তো হিরোইনকে দেখতেই হলে আসে, কি বলিস? সেই জন্যই তো 10 কোটি ইনভেস্ট করে বসে আছি। যা বলেছেন স্যার। এসে গেছে বলাই, দরজাটা খুলে দে। আর হ্যাঁ, প্রথম থেকে না ওরকম হ্যাংলামও করবি না। একবার সাইন করুক, তারপর আস্তে আস্তে সব হবে। যা 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 যা, খুলে দে। আসো আসো, ওয়েলকাম অদ্রিজা। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। আমি এখানে বসতে আসিনি, একটা কথা বলার ছিল, সেটা বলেই আমি চলে যাব। সে কি, ডিরেক্টর বাবু তোমাকে স্ক্রিপ্ট পাঠায়নি? তুমি তো আজকে ডিলে সাইন করবে বলেছিলে। না বসলে সাইনটা করবে কেমন করে? অদ্রিজা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আসলে মনে মনে সাহস সঞ্চয় করতে লাগে। না বলাটা যে এত কঠিন হবে সেটা প্রথমে বুঝতে পারেনি। আর চোখে বলাইয়ের দিকে দেখতেই তার সাহসটা যেন আরেকটু কমে আসে। ওই বিশাল দর্শন রাক্ষসটার নজরটা এতটা ঘৃণ্য কেন? শাড়ির আঁচলটা আরেকটু ওপরে তুলে নিয়ে সে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে কোনো কাজ করতে পারবো না। কি পারবে না মানে? 10 কোটি টাকা ইনভেস্ট করে বসে আছি আমি, পারবে না মানে কি? তুমি জানো কাকে না বলছো? আমি চাইলে তোমাকে ইন্ডাস্ট্রিতে আর খুঁজে পাওয়া যাবে না। না, সেটা আপনি করতে পারবেন না, কারণ আমি আপনার সব নোংরামো জেনে ফেলেছি। আপনার মতো একজন ক্রিমিনালের সঙ্গে আমি কাজ করতে পারবো না। কি এত বড় কথা? কি জেনে ফেলেছিস তুই? শালা 2 দিনের মেয়ে, আমি চাইলে তোকে এখনই মশার মতো টিপে মেরে ফেলতে পারি। আপনি যে কত নতুন নতুন মেয়েদের সুযোগ দিয়েছেন সেটা সবাই জানে। আর এছাড়া আপনি যে নিজের প্রাক্তন বউকে খুন করেছিলেন সেটাও আমি জানি। এইবারে শ্যামাদা খানিকক্ষণ চুপ করে গেলেন। তার গোপন কথাটা এই 2 দিনের মেয়েটা কিভাবে জানল? 2 মিনিট সময় নিলেন তিনি, তারপর আস্তে আস্তে বললেন, এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর এই কথা আমি সবাইকে জানিয়ে দেব। এই ভালো মানুষের মুখোশটা টেনে ফেলে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, বুঝেছেন? মনের সবটুকু সাহস একত্রিত করে কথাগুলো বলল অদ্রিজা। তারপর পেছনে ঘুরে বেরিয়ে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল। বলাই, দরজাটা বন্ধ করে দে। বিশাল লোকটা দরজা আগলে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে একটা হিংস্রতার ভাব। বলাই, আজকে তোকে আমি হ্যাংলামো করতে আটকাবো না। অদ্রিজার পায়ের তলা থেকে মাটি খসে যেতে শুরু করেছে। একটা হিমশীতল স্রোত শির দ্বারা বেয়ে যেন পাকিয়ে পাকিয়ে উঠছে। সামনে দাঁড়িয়ে থাকা বলাইয়ের চোখের দিকে তাকিয়ে মনে হলো একটা সরীসৃপ কিলবিল করে তার শরীরের ওপর অবাধে বিচরণ করছে। তার ভিতর থেকে একটা অস্ফুট চিৎকার মুখ থেকে বেরোনোর চেষ্টা করতেই একটা বজ্রমুষ্টি মুখটা চেপে ধরল। बाबू बाबू, ये अंदर से आवाज आ रहा है बाबू, क्या हुआ?
বাবু আসো ধনিয়ালাল, ভেতরে এসো। क्या हुआ बाबू? अंदर से आवाज ये सब कहाँ है बाबू? बाबू बाबू ये सब कहाँ है बाबू? बाबू हमको छोड़ दीजिए बाबू, हमको छोड़ दीजिए। চিৎকার করো না, চুপ, একদম চুপ। এই লাশটা তোমাকে সরিয়ে ফেলতে হবে, অনেক টাকা পাবে। এত টাকা দেব যা তোমার 14 পুরুষেও কোনোদিন চোখে দেখেনি। हमको छोड़ दीजिए बाबू। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম ধনিয়ালালের বাড়ি বিহারের বেগুসরাইতে। তার বাড়ির লোকেরা পুলিশ শুনে কোনো কথাই বলতে চায়নি। এইভাবেই একটা একটা করে বন্ধ মুখের তলায় কত প্রাণ চাপা পড়ে যায়। তার উপর সযত্নে বেড়ে ওঠে টাকার গাছ। সেই গাছের পাতা কালো, পাতালের অন্ধকারের মতোই নিকষ কালো। এতক্ষণ আপনারা শুনছিলেন দারোগা সমরেশের গল্প আলোর সন্ধানে। গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন, শ্যামাদার হোটেলের নাম কি ছিল? আপনাদের উত্তর কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পের নাট্যরূপ দেবায়ন, গল্পপাঠ সমরেশ, কনস্টেবল হালদারের চরিত্রে জয়দীপ, অঞ্জনা মৈত্র মৌমিতা, বর্ণালী অঙ্কিতা, ইন্দ্রাণী সহেলী, অদ্রিজা পূজা, ব্রজবাবুর চরিত্রে জয়দীপ, কুণাল বোধিসত্ত্ব, অভয়বাবুর চরিত্রে স্বর্ণাভ, রীমা দেবী পায়েল, ওসি প্রদীপ্তবাবু বুবাই, বলাই স্বর্ণাভ, ধনিয়ালাল দেবায়ন। ভালো থাকবেন আর সত্যি নিয়ে থাকবেন। ধন্যবাদ।